আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাড়ি 71। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 11 লেসন 3। লেসন 3তে রয়েছে একটি পোয়েম, দ্য স্যান্ডস অফ ডি। ডি নদীর বালুচর। এটি লিখেছেন চার্লস কিংসলে। আমরা আজকে এই পোয়েমের প্রতিটি লাইনের বাংলা অর্থ এবং স্ট্যান্জা অনুযায়ী ব্যাখ্যা দেখব। তোমরা স্ক্রিনে যে দুইটি ছবি দেখতে পাচ্ছ, তিনি হচ্ছেন এই পোয়েমের পোয়েট চার্লস কিংসলে। চলো আমরা চার্লস কিংসলে সম্পর্কে সংক্ষেপে জেনে আসি। চার্লস কিংসলে জন্মগ্রহণ করেছিলেন 1819 সালের 12 জুন ইংল্যান্ডের ডেভন শহরে। তিনি মৃত্যুবরণ করেন 1875 সালের 23 জানুয়ারি 55 বছর বয়সে ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে। তার পেশা ছিল মূলত তিনি ছিলেন একজন ক্লার্জিম্যান, যার বাংলা অর্থ হচ্ছে যাজক, হিস্টোরিয়ান, ইতিহাসবিদ বা ঐতিহাসিক, নভেলিস্ট মানে উপন্যাস, এবং তার জাতীয়তা ছিল ইংলিশ। তিনি যেহেতু ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন তাই তার জাতীয়তা ছিল ইংলিশ। তোমরা যাতে এই পোয়েমের বাংলা অর্থ ভালোভাবে বুঝতে পারো, এই জন্য আমি এই পোয়েমের ইম্পর্টেন্ট কতগুলো ওয়ার্ডের বাংলা অর্থ লিখে রেখেছি। চলো আমরা সেই অর্থগুলো আগে জেনে নিই। স্যান্ডস, যার অর্থ হচ্ছে বালু বা বালুচর। কেইটেল, গবাদি পশু। ওয়েস্টার্ন, পশ্চিমা। উইন্ড, বায়ু বা বাতাস। ওয়াইল্ড, বন্য, প্রচণ্ড। ড্যাঙ্ক, ভিজা। ফোম, ফেনা। টাইড, জোয়ার বাঠা। ক্রিপ, হামাগুড়ি দিয়ে চলা। রোলিং, ঘূর্ণায়মান। মিস্ট, কুয়াশা। হিট, লুকানো। উইড, আগাছা। ফ্লোট, ভেসে বেড়ানো। ড্রাউন্ড, ডুবন্ত। মেইডেন, কুমারী। স্যামন মাছ। স্টেক, বাজি বা পুরস্কার। রো, দাঁড় টানা বা বইটা বাওয়া। ক্রুয়েল, নিষ্ঠুর। ক্রাউলিং, হামাগুড়ি। হাংরি, ক্ষুধার্ত। গ্রেভ, কবর, এবং বোটম্যান, মাঝি। প্রিয় শিক্ষার্থী, চলো এবার আমরা কবিতাটি বাংলা অনুবাদ করি। ও মেরি, গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম। ও মেরি, যাও এবং গরুগুলোকে বাড়ি নিয়ে আসো। আমরা প্রথম লাইনে দেখতে পাচ্ছি মেরি নামক একটি মেয়েকে তার পরিবারের কোনো একজন সদস্য, সম্ভবত তার মা, গরুগুলোকে বাড়ি নিয়ে আসার জন্য বলছে। অ্যাকচুয়ালি এই কাজটি মেরি প্রতিদিনই করে থাকে, এই জন্য আজকেও তাকে এই কাজটি করার জন্য বলা হচ্ছে। অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, এবং গরুগুলোকে নিয়ে আসো। অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, এবং গরুগুলোকে বাড়ি নিয়ে আসো। অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, এই লাইনটি কিন্তু দ্বিতীয় লাইনে এবং তৃতীয় লাইনেও ব্যবহার করা হচ্ছে। তার মানে হচ্ছে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখনই এই কাজটি করতে হবে, এই জন্য তাকে বারবার তাড়া দেওয়া হচ্ছে। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডির বালির ওপর দিয়ে। এই লাইনের মাধ্যমে গরুর অবস্থানকে বোঝানো হচ্ছে, গরুগুলো কোথায় ছিল। অ্যাকচুয়ালি ডি হচ্ছে একটি নদীর নাম, অ্যান্ড স্যান্ডস অর্থ হচ্ছে বালুচর। ওই যে ডি নদীর পার্শ্ববর্তী যে এলাকাটি সেটি হচ্ছে একটি বালুচর। এই বালুচরের মধ্য দিয়ে গরুগুলোকে আনতে বলা হচ্ছে। এই যে বারবার মেরিকে গরুগুলোকে নিয়ে আসার জন্য তাগাদা দেওয়া হচ্ছিল, এটার একটি কারণ ছিল। এই জন্য এই লাইনে বলা হচ্ছে দ্য ওয়েস্টার্ন ওয়াইন্ড ওয়াজ ওয়াইল্ড। পশ্চিমা বাতাস প্রচণ্ড ছিল। অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, এবং ফেনায় ভরা ছিল। তখন পশ্চিম দিক থেকে প্রচণ্ড বেগে বাতাস আসছিল এবং এই বাতাসটি ছিল অত্যন্ত ঠান্ডা। অ্যান্ড অল অ্যালোন ওয়েন শি, এবং সে একা চলে গেল। অর্থাৎ এই বৈরী আবহাওয়ার মধ্যেও মেরি একা একা গরুগুলোকে আনতে গিয়েছিল। হচ্ছে এই কবিতার প্রথম স্ট্যাঞ্জা। আমরা এবার এই স্ট্যাঞ্জাটির ব্যাখ্যা দেখব। মেরি ওয়েন্ট অ্যালন ইনটু এ ডেঞ্জারাস এরিয়া নিয়ার দ্য সি। মেরি সাগরের তীরবর্তী একটি বিপজ্জনক এলাকায় একা চলে গিয়েছিল। টু রিটার্ন দেয়ার কেইটেল, তাদের গরুগুলোকে ফিরিয়ে আনার জন্য। বাট কিন্তু দ্য ওয়েদার ওয়াজ ভেরি রাফ, তখন আবহাওয়া ছিল খুবই খারাপ। ইমপ্লাইং দ্যাট, এবং এই যে খারাপ আবহাওয়াটি, বৈরী আবহাওয়াটি, এটি নির্দেশ করছিল এ প্রবাবল ট্র্যাজেডি উড ওয়াকার, সম্ভবত একটি বিপজ্জনক পরিস্থিতি ঘটতে যাচ্ছে, অর্থাৎ মর্মান্তিক কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। তার একটি পূর্বাভাস আমরা প্রথম স্ট্যাঞ্জাতে পেয়েছি। দ্য ওয়েস্টার্ন টাইড ক্রেপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড, পশ্চিমা জোয়ার বালির উপর দিয়ে এসেছিল। আমরা যে প্রথম স্ট্যাঞ্জাতে দেখেছিলাম পশ্চিম দিক থেকে প্রচণ্ড বেগে বাতাস আসছিল, সেই বাতাসের সাথে জোয়ার আসছিল। অ্যান্ড ওভার দ্য স্যান্ড, এবং বালুর ওপর বারবার। এই লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ডি নদীর উপকূলে যে বালুচরটি ছিল সেটির চতুর্পাশে পানি ছিল। কারণ হচ্ছে এখানে একটি সাগর ছিল এবং ডি নদীটি মূলত ওই সাগরে পতিত হয়েছিল। এই বালুচরের এক পাশ ডি নদী দ্বারা বেষ্টিত ছিল এবং অন্য তিন পাশ
সাগর দ্বারা বেষ্টিত ছিল। অ্যাজ পার অ্যাজ আই কুড সি, যতদূর যেতে পারত, অর্থাৎ এই বালুচরটি অনেক বড় ছিল, অনেক এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এই লাইনের মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে জোয়ারের পানিতে তলিয়ে গিয়েছিল। দ্য রোলিং মিস্ট কেম ডাউন, ঠিক একই সময়ে ঘূর্ণায়মান কুয়াশা নেমে এসেছিল। ওইখানে যে প্রচণ্ড বাতাস ছিল, জোয়ারের পানি ছিল, বাতাসের সাথে প্রচণ্ড ঘন কুয়াশা ছিল। অ্যান্ড হিট দ্য ল্যান্ড, এবং এই যে বালুচরটি ছিল, এই বালুচরটি ঘন কুয়াশার দ্বারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল। অ্যান্ড নেভার হোম কেম শি, এবং কখনো সে বাড়ি ফিরল না। এই লাইনটির মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি যে মেরি গরুয়ান্তে যে বৈরী আবহাওয়ার মুখোমুখি হয়েছিল এবং সেখানে সে অদৃশ্য হয়ে গিয়েছিল, অর্থাৎ মারা গিয়েছিল। এই জন্যই বলা হচ্ছে কখনো সে আর বাড়ি ফিরে আসেনি। চলো এবার আমরা দ্বিতীয় স্ট্যাঞ্জার এক্সপ্লেনেশনটি দেখি। দ্য টাইড কোয়াইটলি বাট স্টিডিলি রাইজেস, জোয়ার নিঃশব্দে কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। কাভারিং দ্য স্যান্ডস হোয়ার মেরি হ্যাড গন, মেরি যে বালুচরে গিয়েছিল সেটিকে ঢেকে ফেলে। দ্য মিস্ট ক্লোজেস ইন, কুয়াশা ঘন হয়ে আসে। ব্লাইন্ডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং চারপাশকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। শি ইজ ট্রাপড বাই নেচার, সে প্রকৃতির ফাঁদে আটকে যায়। টাইড অ্যান্ড ফগ, জোয়ার আর কুয়াশার মধ্যে। অ্যান্ড ট্রাজিক্যালি নেভার রিটার্নস, এবং মর্মান্তিকভাবে সে আর কখনো ফিরে আসে না। তৃতীয় স্ট্যাঞ্জার প্রথম লাইনটি ঝড়ের পরের দিনের ঘটনাকে বর্ণনা করছে। মেরি যেদিন গরু আনতে গিয়েছিল এবং ঝড়ের কবলে পড়েছিল, তার পরের দিন কয়েকজন বোটম্যান অর্থাৎ মাঝি, যারা প্রতিনিয়তই ডি নদীতে এবং তার পাশে যে সাগর রয়েছে সেই সাগরে তারা মাছ ধরত, ওই দিন মাছ ধরতে যাওয়ার সময় তাদের জালে আটকা পড়া কিছু একটি দেখতে পেল এবং তাদের মনে প্রশ্ন জাগলো, ও ইজ ইট উইড অর ফিশ অর ফ্লোটিং হেয়ার, এটি কি আগাছা নাকি মাছ নাকি ভাসমান চুল। তারা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারছিল না যে এটা কি সাগরের শৈবাল ছিল নাকি কোনো মাছ নাকি ভাসমান কোনো চুল ছিল। এ ট্রিজ অফ গোল্ডেন হেয়ার, তারপর তারা যখন কাছাকাছি গেল তখন তারা দেখতে পেল যে ওইটা ছিল একগুচ্ছা সোনালি চুল। এ ড্রাউন্ড মেইডেন্স হেয়ার, তারা যখন আরও কাছাকাছি গেল তখন তারা বুঝতে পারলো যে এটি চুলের যে গুচ্ছাটি ছিল সেটি ছিল একটি ডুবন্ত মেয়ের চুল। অ্যাবাভ দ্য নেটস অ্যাট সি, সাগরের জালের উপর। মেয়েটি যে জালে আটকা পড়েছিল সেই জালের কথা এখানে বলা হচ্ছে। ওয়াজ নেভার স্যামন ইয়েট দ্যাট শোন সোফার, তারপর বলা হচ্ছে যে স্যালমন কখনো এত জলমল করতো না, অর্থাৎ মেরির যে চুলগুলো ছিল সেই চুলগুলো অনেক সুন্দর ছিল, ঝলমলে ছিল। এখানে স্যামনের কথা বলা হচ্ছে। স্যামন হচ্ছে একটি সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের মধ্যে সম্ভবত এই স্যালমন মাছটি হচ্ছে সবচেয়ে ঝলমলে অর্থাৎ উজ্জ্বল। কিন্তু ওই মাঝিরা বলছে মেরির যে চুলগুলো ছিল সেই চুলগুলো স্যালমন মাছের চেয়ে অনেক বেশি উজ্জ্বল ছিল, সুন্দর ছিল। অ্যামং দ্য স্টেকস অন দি, ধীর কুটির অপর। আমরা এবার তৃতীয় স্ট্যাঞ্জার এক্সপ্লেনেশন দেখব। ফিশারম্যান ডিসকভার্ড মেরিস বডি কট ইন দিয়ার নেটস, জেলেরা তাদের জালে আটকা পড়া মেরির দেহ খুঁজে পেল। হার গোল্ডেন হেয়ার ফ্লোটস ইন দ্য ওয়াটার, তার যে সোনালি চুল সেই সোনালি চুলগুলো পানিতে ভাসছিল। দে ফার্স্ট থট ইট কুড বি উইড অর এ ফিশ অফ দ্য সি, তারা প্রথমে ভাবলো এটা হয়তো সাগরের কোনো মাছ অথবা সাগরের কোনো শৈবাল। বাট ফাইনালি, কিন্তু শেষ পর্যায়ে দে কুড আইডেন্টিফাই মেরিস ডেড বডি, তারা শনাক্ত করতে পারলো যে এটি হচ্ছে মেরির মৃতদেহ। দ্য ফাইনাল লাইন্স আর সরফুল অ্যান্ড অ্যাডমায়ারিং, তৃতীয় স্ট্যাঞ্জার শেষ লাইনটি দিয়ে মূলত মেরির প্রশংসা করা হচ্ছিল, মেরির সৌন্দর্যের প্রশংসা করা হচ্ছিল। শি ইজ ডেসক্রাইবড অ্যাজ শাইনিং মোর বিউটিফুলি দ্যান এনি ফিশ ইভার সিন ইন দ্য রিভার ডি, ডি নদীতে এই পর্যন্ত যত সুন্দর উজ্জ্বল মাছ ছিল সেই সমস্ত মাছের চেয়েও অনেক অনেক ঝলমলে ছিল তার চুলগুলো। হাইলাইটিং বোথ হার লস্ট ইয়ুথ অ্যান্ড স্যাডনেস অফ হার ডেথ, এর দ্বারা তার হারিয়ে যাওয়া যৌবন এবং মৃত্যুর বেদনা এই দুইটিকে তুলে ধরা হয়েছে। এবার আমরা এই পোয়েমের চতুর্থ স্ট্যাঞ্জাটি পড়ব। দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, তারা তাকে ভাসমান ফেনার মধ্য দিয়ে দাঁড় বেয়ে নিয়ে এসেছিল। যখন তারা বুঝতে পারল এটি মেরির মৃতদেহ, তখন তারা সাগরের ফেনার ভেতর থেকে নৌকায় করে তার মৃতদেহটাকে তীরে নিয়ে এসেছিল। দ্য ক্রুয়েল ক্রাউলিং ফোম, ভয়ঙ্কর নিষ্ঠুর ফেনা। দ্য ক্রুয়েল হাংরি ফোম,
নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা। এইখানে ফেনাকে নিষ্ঠুর এবং ক্ষুধার্ত ফেনা হিসেবে বর্ণনা করা হয়েছে। টু হার গ্রেভ বিসাইড দ্য সি। তারপর তারা কি করলো, ওই বোটম্যানরা ডি নদীর যে বালুচরটি ছিল যেখানে সে হারিয়ে গিয়েছিল, যেখানে তার মৃত্যু ঘটেছিল, সেইখানে তারা তাকে কবর দিয়ে দিল। বাট স্টিল দ্য বোটম্যান, কিন্তু এখনও মাঝিরা হিয়ার হার কল, তার ডাক শুনতে পায়। দ্য কেটেল হোম, মেরি ওই বালুচর থেকে প্রতিদিন গরুগুলোকে যে নিয়ে আসতো, গরুগুলোকে যে ডাকতো, সেই ডাকটি এখনও মাঝিরা ওই অঞ্চলটিতে শুনতে পায়। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ দি, ডির বালুচরের ওপর দিয়ে। মেরিকে যে দায়িত্বটি দেওয়া হয়েছিল গরু আনার জন্য, কিন্তু সে সেই কাজটি সম্পন্ন করার পূর্বেই তার মৃত্যু ঘটেছিল। এই জন্য তার মৃত্যুর পরেও মাঝিরা তার ডাক শুনতে পায়। তার মানে হচ্ছে মেরির যে আত্মা, সেই আত্মা সেখানে ডাকাডাকি করত, অর্থাৎ মেরির কাজটি সম্পন্ন করার প্রতীক হিসেবে এইখানে তার আত্মাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। দ্য ফিশারম্যান টুক আউট মেরিস বডি ফ্রম দ্য ফোম অফ দ্য সি, জেলেরা সমুদ্রের ফেনার ভেতর থেকে মেরির দেহকে তুলে এনেছিল। দ্য সি হ্যাজ টেকেন মেরি ইজ ডেসক্রাইবড অ্যাজ ক্রুয়েল অ্যান্ড হাংরি, যে সমুদ্র মেরিকে কেড়ে নিয়েছিল অর্থাৎ মৃত্যু ঘটিয়েছিল, সেই সমুদ্রের ফেনাকে ক্রুয়েল এবং হাংরি হিসেবে বর্ণনা করা হয়েছে। পট্রেইং নেচার্স হোস্টাল ফোর্স, যা প্রকৃতির শত্রুসুলভ শক্তিকে তুলে ধরা হয়েছে। ইয়েট হার প্রেজেন্স সিমস টু লিঙ্গার, তবুও মনে হয় মেরির উপস্থিতি এখনও সেখানে বিরাজমান। হার ভয়েস স্টিল হার্ড অ্যাক্রস দ্য স্যান্ডস, বালুচরের ওপার থেকে তার কণ্ঠস্বর এখনও শোনা যায়। ফর এভার হন্টিং দ্য প্লেস হোয়ার শি ডাইড, যেখানে সে মারা গিয়েছিল সেই স্থানটিকে চিরকাল তাড়া করে বেড়ায়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই কবিতার প্রতিটি লাইনের বাংলা অর্থ ভালোভাবে বুঝতে পেরেছ এবং প্রতিটি স্ট্যাঞ্জার এক্সপ্লেনেশন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা যদি এই পয়েমটি ভালোভাবে বুঝতে পেরে থাকো, তাহলে এখান থেকে যে কোনো কোয়েশ্চেন করা হোক, তোমরা সেই কোয়েশ্চেনের আনসারগুলো পারবে। আমি আমার পরের ভিডিওতে এই পয়েমের সামারিটি তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।